সবাইকে ওয়েলকাম করছি। আমি শ্রাবণ্য তৌহিদা আছি। নাগরিক টেলিভিশনের পর্দায় দেখতেই পাচ্ছেন এক্স প্রেজেন্টস ক্রিক বাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভিতে, এবং আমার সাথে এই মুহূর্তে এমন একজন মানুষ রয়েছেন যিনি ভীষণ রকমের স্পোর্টস লাভার এবং ভীষণ রকমের ট্যালেন্টেড ডিরেক্টর, আশফাক নিপুণ। হ্যালো, কেমন আছেন? হাই শ্রাবণ্য, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুব একটা ভালো নেই। আপনার কি অবস্থা? ঘুমোতে পেরেছিলেন কালকে? একটু টাফ বাট ওয়েল। আরো কি কি আক্ষেপ আমাদের ছিল, 2 রান 1 রান। গত টি-20 ওয়ার্ল্ড কাপের কথাই মনে করি, সেখানে 5 রান ইন্ডিয়ার সাথে, এবং সেটা বিরাট কোহলি ফেক একটা ফিল্ডিং করেছিল, আম্পায়ার কিন্তু আমাদেরকে সেই 5টি রান দেয় নাই। তো সেটা মনে পড়ছিল কালকে সারা রাত, অনেক ইকুয়েশন করছিলাম। আলটিমেটলি যে খেলা যে কতটুকু গৌরবময়, অনিশ্চয়তা আমরা বলি ক্রিকেটকে, সেটার প্রমাণ। যেটা ট্রু যে 4 রানের একটা আক্ষেপ আছে, কিন্তু যেহেতু খেলা শেষ, রেজাল্ট হয়ে গেছে, এখন আমাদের মনে হচ্ছে যে 4টা রান বাকি ছিল। কিন্তু মানে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যখন খেলবেন, এটার একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি, এরকম হয়, ধরেন আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন কিছু কিছু স্টুডেন্ট এই কথা বলতো যে ও তো সারা বছর পড়ে 90 থেকে বড় জোর 95 পায়, মানে 90 থেকে 95 পর্যন্ত। আর আমি তো পরীক্ষার আগের রাতে পড়েই 60 পেয়ে যাই অথবা 70 পাই। তো কে আসলে বেশি বুদ্ধিমান? আগের রাতে পড়ে 60 পাওয়াটা রিলেটিভলি ইজি, কিন্তু 90 থেকে 95-এ যাওয়া, এইটার জন্য আপনাকে আসলে ওই এক্সেলেন্সটা লাগে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটও সেম, যে আপনি এই যে 4 রানের মার্জিন, 1 রানের মার্জিন, 2 রানের মার্জিন, এটাই না ডিফাইন করে দেয় যে আপনি কি আসলে মানে বেস্ট টিম নাকি আপনি আসলে স্টিল ট্রাইং। তো আমরা, আমার মনে হয় কি, এখনো বাংলাদেশ টিম ওই বেস্ট, ওই এক্সেলেন্সের জায়গাটাতে যেতে পারছি না, যেখানে এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু ডিফাইন করে দেয় যে আপনার 1 রান, 2 রান, 3 রান, 4 রান। মানে খেলা শেষের পরে যদি আমি ওইভাবে বলি যে আমরা 4 রানে হারলাম, তাহলে টপ অর্ডারে যে 4 জন ব্যাটসম্যান ছিলেন যারা গতকাল ব্যর্থ ছিলেন, মাহমুদুল্লাহর হৃদয় আসার আগে, এরা প্রত্যেকে যদি 1 রান করে করতেন এক্সট্রা, তাহলে কিন্তু আমার এই রানটা হয়ে যায়, আমার কিন্তু শেষে এই চাপটা পড়ে না। কিন্তু ওই টপ অর্ডারে যারা ছিলেন, ওরা কিন্তু ওই 1-1-এর চেষ্টাটা হয়তো করেননি। অথবা আমি যদি এভাবে বলি, হৃদয় আর রিয়াদ দুইজন, ওদের বড় পার্টনারশিপে অনলি 4টা বাউন্ডারি ছিল, ওরা কিন্তু সিঙ্গেলসের উপর খেলেছে। কিন্তু আপনি যদি প্রথম 4 জনকে দেখেন, কেউ কিন্তু সিঙ্গেলসের দিকে যায় না, ইদার হিট করতে গেছে আর নইলে হয়তো ডাক করেছে অথবা ব্লক করেছে। সেটা আগে থেকেই এটা আগে থেকে একটু করে যদি ওরা রানিং বিটুইন দ্য উইকেট একটু বাড়ায় নিত, তাহলে আমার শেষের দিকে গিয়ে আর এই ব্যাপারটা হতো না। আসলে বাংলাদেশ যখন 113 রানের চেস করতে নামলো, তখন কিন্তু আমরা ধরে নিয়েছি বাংলাদেশ আজকে জিতে যাচ্ছে, খুব সম্ভব ছিল। আপনি যেমনটি বললেন, টপ অর্ডার ফেল হয়ে যাওয়া, এবং সেটার কারণে কিন্তু ঢুকতে হয়েছে আমাদেরকে, কি বলা যায়, হার্ট ব্রোকেন অলরেডি। তারপরও এরকম আসলে বাংলাদেশের ব্যাটিং দেখলে আমি খুবই আনফরচুনেট বলবো না, এটাকে ডিসঅ্যাপয়েন্টিং বলবো সাকিব আল হাসানকে এবারে দেখে। ইভেন তো গতকালকের ম্যাচেও ব্যাটিংটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এবং আমরা দেখি যে তিনি বোলিংয়ে সবসময় পুষিয়ে দেন, সেটাও করতে পারেন। বাংলাদেশের বোলাররা সবসময় ভালো করে, মানে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেই ম্যাচগুলো জিতি, কম্পারেটিভলি ব্যাটিং এর থেকে আমাদের বোলিংটা সবসময় ভালো, এবং আমরা যেই ম্যাচগুলো জিতি তার আপনি ধরেন 70 to 80% ম্যাচ হচ্ছে লো স্কোরিং ম্যাচগুলো আমরা জিতি, মানে হাই স্কোরিং ম্যাচ চেস করে জেতার চান্সেস কম। সো আমার বোলাররা আমাদের কাজটা করে দেয়। কালকে আমার শান্তর ক্যাপ্টেন্সিও ভালো লেগেছে বোলিং রোটেট করাতে, যে সাকিবকে কিন্তু একটা ওভার দিয়েছে শুধু, এক্স্যাক্টলি, বোলারদেরকে কিভাবে ইউজ করেছে। সাকিব আল হাসানের হয়তো একটা ব্যাট প্যাচ যাচ্ছে, স্পেশালি যে আউটটা হয়েছে ওটা তো ভেরি আনফরচুনেট। এবং ফুল শটটা আসলে তার মতো একজন দায়িত্ববান ক্রিকেটার ওই মোমেন্টে খেলাটা কতটা আসলে যৌক্তিক ছিল। আর 23 রানে বাংলাদেশ যখন 4টি উইকেট নিল সাউথ আফ্রিকা, তখন কিন্তু সবাই আমরা বুঝে ফেলেছিলাম যে সাউথ আফ্রিকা চোখ করছে এবং বাংলাদেশ উইন করতে যাচ্ছে। আর তার মধ্যে আমরা জানি সাউথ আফ্রিকানরা হচ্ছে স্পিনে রিলেটিভলি একটু উইক, আমাদের তো স্পিনার অলরেডি আছে। কিন্তু সেই জায়গা থেকে ওই সময় সাকিবের ওই শটটা খেলা কেন দরকার ছিল? তখন হয়তো ক্রিজে থেকে যদি আসলে সিঙ্গলস, ডাবলস, যেহেতু লো স্কোরিং ম্যাচ, সো আউটফিল্ড স্লো, পিচ স্লো। সো আমি জানি না, এখন আমি এখান থেকে বসে বা আমরা এখান থেকে অনেক বড় বড় কথা বলতে পারবো। তবে একটা ইন্টারেস্টিং কথা সবাই বলছে যে এই পিচটা, এই উইকেটটা বাংলাদেশের মিরপুরের উইকেটকে মনে করিয়ে দিয়েছে। প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল, বাংলাদেশ দখলটা করতে পারেনি। হোয়াটএভার, 113 রান মনে হয়েছিল খুব সম্ভব, কারণ
পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটাও তো বাংলাদেশ দেখেছে, সেখান থেকেও যা শিক্ষা নেওয়া ছিল, বাট আনফরচুনেটলি সেটা হলো না। এটা মানে অল ক্রেডিট গোস টু রিয়াদ এন্ড হৃদয়, যে 4 উইকেট চলে যাওয়ার পরও যে খেলাটা ওরা এতটুকু টেনে নিয়ে এসেছে, এবং ওদের ইনিংসটা দেখে আরো বেশি মনে হয়েছে যে আমাদের টপ 4 যদি আরেকটু ধরে খেলতো। তৌহিদ হৃদয়ের যে আউটটা হলো, এই জায়গায় মনে হয় বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছে। হোয়াট ডু ইউ থিংক? ভেরি আনফরচুনেট যে আউটটা, সেটা আমরা কালকে থেকেই দেখছি যে এটা আসলে আম্পায়ার যত তড়িঘড়ি করে আউটটা দিলেন, এবং এটা আসলে মানে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট অন্য সময় যতগুলো দেখেছি আউটসাইডে পিচ করা বল এটা বের হয়ে যাচ্ছিল, আম্পায়ার যেহেতু আউট দিয়ে দিয়েছেন কাজে এটা আসলে এটা আউট হয়েছে। এটা যদি আম্পায়ার কল না থাকতো তাহলে হয়তো সাউথ আফ্রিকা রিভিউ নিলে আউট হতো না, টিপিকে যেত, রাইট? এক্স্যাক্টলি। আবার আমি একটা কথা বলবো, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। মানে এখানে আসলে আমরা কিন্তু অনেক জায়গা থেকে অনেকভাবে ফরচুনেটও ছিলাম। আমি যদি লাস্ট ওভারের কথা বলি, দেখেন আপনি লাস্ট ওভারে কেশব মহারাজ আসছে, আমাদের 11 রান দরকার ছিল, স্পিনার আসছে, মানে নট দ্য টিপিক্যাল সাউথ আফ্রিকান ফাস্ট বোলার, এবং ওই স্পিনার এসেও কিন্তু ফুল টস বল দিয়েছেন 3টা ওখানে, সেটাকে আমরা কাজে লাগাতে পারি না। এর আগে রিয়াদের যেটা লেগ বাই, যেটা আসলে ওখানে এটা নিয়ে তো বিতর্ক চলছে, ইন্টারন্যাশনালি সবাই কথা বলছে বাংলাদেশের পক্ষে, যে রিয়াদের যে আউট আমরা রিভিউ নিয়েছিলাম সেখানে কিন্তু লেগ বাই হয়ে 4 হয়েছিল, আমাদের 4টি রানেরই দরকার ছিল। এক্স্যাক্টলি, এখানে আম্পায়ার যেভাবে যত তড়িঘড়ি করে আউটগুলো দিচ্ছিলেন, আমার মনে হয় মোস্ট প্রবাবলি ইলিংওয়ার্ড ছিলেন মনে হয় আম্পায়ার। সো উনি কেন এগুলো দিচ্ছিলেন, কেন করছিলেন, ভেরি আনফরচুনেট, ব্যাড লাক, বাট স্টিল আই উড সে আমাদের আরো বেটার করা উচিত ছিল। তবে এত ক্লোজ ম্যাচে গিয়ে আমরা হেরে যাব, 5টি উইকেট হাতে, 11টি রান, মানে অনেক কিছুই সম্ভব ছিল, সেটা হয়নি সম্ভব, স্পেশালি টি20 তে। ইয়েস, অফ কোর্স, যেখানে একটা বলই খুব ইম্পর্টেন্ট, ফুল টস 3টাকে আমরা একটাও ছক্কা মারতে পারিনি। ট্রাই করেছিলাম, মাহমুদুল্লাহ রিয়াদ ট্রাই করেছিল, সেটা 4 করে 2 হয় নাই, মানে আমরা ছক্কাই মারতে গেলাম। আমরা যেমন আম্পায়ারিং নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে তো ঝড় অলরেডি উঠে গিয়েছে, সেখানে শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি অনেক কমেন্টেটর বা ক্রিকেটাররা বাংলাদেশের পক্ষ নিয়েছে যে রুলস হ্যাজ বিন চেঞ্জ বা শুড বি চেঞ্জ, সেটা নিয়ে কথা হচ্ছে। দুটো কিন্তু ওয়াইডও আমাদের কালকে পাওনা ছিল। ইটস এ পার্ট অফ দ্য গেম, আমরা অনেক সময় লাকি হব, অনেক সময় লাকি হব না, মানে বিকজ এটা তো আসলে কারো হাত নাই, আম্পায়াররা কি করছেন, বা সব তো নিউট্রাল আম্পায়ার, এমন না যে ওরা সাউথ আফ্রিকান আম্পায়ার। স্টিল কিন্তু আমাদের সুপার 8-এ যাওয়ার এখনো অনেক সম্ভাবনা রয়েছে। নেপাল রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, তাদেরকে যদি আমরা হারাতে পারি তাহলে সুপার 8-এ খুব যাওয়া সম্ভব। আর সেদিক থেকে আমি আজকে পাকিস্তান এবং কানাডাকে নিয়ে কথা বলবো, তার আগে আপনার সাথে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই, মানে খুব র্যাপিডলি কিছু প্রশ্ন করব, আপনি র্যাপিডলি অ্যানসার করবেন। খুব সহজ প্রশ্ন দিয়েই শুরু করি। সো বাংলাদেশি যে জার্সি, এটার মিনিংটা কি? টাইগার। ইয়েস, এন্ড দ্য কালার সিম্বল টু? গ্রিন এন্ড রেড। হ্যাঁ, গ্রিন রেড, হ্যাঁ, মানে গ্রিনটাই ন্যাশনাল ফ্ল্যাগ। দেখছেন আমি কত ইজি প্রশ্ন করছি। বাংলাদেশি দুজন বোলারের নাম বলবেন যারা টি20-তে 5 বা তার বেশি উইকেট নিয়েছে, না 5-এর বেশি একজন নিয়েছে, 5 দুবার নিয়েছে, দুজন বোলার। একটা তো মুস্তাফিজ, ইয়েস, আর সাকিব আল হাসান। আই নিউ দ্যাট যে আপনি পারবেন। একজন ব্যাটসম্যান টি20-তে 1 ওভারে 6টি ছক্কা মেরেছে, কার রেকর্ড? গ্লোবাল? বাংলাদেশি না, ইন্টারন্যাশনাল একজনই। ইউবরাজ সিং, হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে। আমরা যদি দেখি যে ডিফারেন্ট টাইপের সেলিব্রেশন হয়, কার্টহুইল সেলিব্রেশন একজন বোলার করতেন, তিনি কোনটা? কার্টুন? কার্টহুইল। ও, কার্টহুইল বা স্যালুট করতেন। আমাদের এখানে তো করতেন হচ্ছেন নাজমুল হাসান অপু, কিন্তু গ্লোবালি কে? না, নাজমুল হাসান অপু হচ্ছে নাগিন ডান্স করতেন, ইবাদত হোসেন হচ্ছে ইবাদত করতেন স্যালুট। সরি, আমি দুটো একসাথে মিলিয়ে ফেলেছি। আরে আমার নামটা মুখে আসছে না। শেলডন কট্রেল। হ্যাঁ। বলেন তো কেন করতেন এটা? কারণ তিনি হচ্ছে জ্যামাইকান আর্ম ফোর্সে ছিলেন, তাদেরকে ট্রিবিউট বা রেসপেক্ট দেখানোর জন্য। ও আচ্ছা, ওকে। বাংলাদেশে কে স্যালুট দিয়ে সেলিব্রেট করতেন? একটু কি নাম বলেছি? প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার পর দেখলাম আপনি পারেন কিনা। যেমন বাংলাদেশিরা পারলো না, আমাদের উইকেটটা কিন্তু ইউএস এর উইকেট অনেকটাই হচ্ছে ড্রপ ইন পিচ, যদিও তারপরও মিরপুরের উইকেটের সাথে সিমিলার ছিল, এটা সবাই বলছে যে আমাদের পাওয়া উচিত ছিল, আমাদের জিতা উচিত ছিল, সেটাই বলছিলাম। একজন ক্রিকেটার রাতের বেলাও সানগ্লাস পরে টি20-তে খেলেছে। ক্রিস গেল, অবভিয়াসলি সবচেয়ে চার্মিং ক্রিকেটার। ডোয়াইন ব্রাভো, তিনি বিখ্যাত কিসের জন্য ক্রিকেটের সেলিব্রেশনে?
গ্যাংনাম স্টাইল, গ্যাংনাম স্টাইলে উল্টো ভাবে আপনাকে প্রশ্ন করে দেখলাম যে পারেন কিনা। গ্যাংনাম স্টাইল তো এমন মানে চর্চাটা হচ্ছিল তখন, কিন্তু আমরাও গ্যাংনাম স্টাইল হয়ে যাচ্ছিলাম সবাই। অ্যাবসলিউটলি, ওটা তখন ভাইরাল ছিল। আমার কিন্তু একবার ক্রিস গেইলের হচ্ছে ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, তো আমি এত মজা পেয়েছি, ও এত ফানি একটা ক্যারেক্টার, খুব মজা লেগেছিল। মানে ক্রিকেটটাকে অ্যাকচুয়ালি ক্রিকেটিং স্পিরিটে যদি বলে কেউ খেলে, ওইটা সেই একদম ভিভ রিচার্ডসদের সময় থেকে উনি চুইংগাম চাবায় চাবায় এবং আন্ড্রে রাসেল। এক্স্যাক্ট, এখন হচ্ছে এখনকার যারা প্লেয়াররা, ইভেন ব্রায়ান লারাও। একজন বোলারের নাম বলবেন যিনি নোটবুক ক্যারি করে মাঠের মধ্যে হচ্ছে নোট ডাউন করে রাখতো কি 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 তিনি ভুল করেছেন বা কি কি পয়েন্ট আউট করা দরকার, একজন বোলার। কোন দেশের বলতে হবে? কারণ অনেকগুলো দেশ এখানে। আচ্ছা, এখন আর আমার সময় নেই। তাবরিজ শামসী। ও আচ্ছা আচ্ছা, না এটা পারতাম না। টাইমড আউট কোন দলের সাথে হয়েছে? শ্রীলঙ্কা। এটা আমি জানতাম। উইকেট কিপার তার হচ্ছে গ্লোভস খুঁজে পাচ্ছিল না জন্য ম্যাচ ডিলে হয়েছে কোন দলের সাথে? এটা ছিল আফগানিস্তান। ইয়া, ভেরি ওয়েল ডান। আজকে কার খেলা? পাকিস্তানের সাথে। পাকিস্তান এন্ড কানাডা। কানাডার একজন প্লেয়ারের নাম বলতে বললে? ক্যাপ্টেনের নাম বলতে পারবো। প্লিজ ডু। আর আমি না ওর পুরো নামটা শাদমিন জাফর। হ্যাঁ, শাদমিন জাফর। ভেরি ওয়েল ডান। আমার খুব ভালো লেগেছে। আমি জানতাম যে আপনি সবগুলোই পারবেন, অলমোস্ট সবগুলোই পেরেছেন। অনেকগুলো পারিনি। সবকিছু মিলে যারা স্পোর্টই, তাদের সাথে স্পোর্টস নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। আপনি হচ্ছে, আমি জানি ফুটবলের ভীষণ রকমের ফ্যান, এবং ওই জায়গায় আপনার সাথে আমার একটা মিল আছে। আমিও বার্সেলোনার অনেক বড় ফ্যান। ও তাই? হাই ফাইভ। আজকে পাকিস্তানের খেলা, আনপ্রেডিক্টেবল পাকিস্তান। কানাডা কিন্তু অলরেডি অঘটন ঘটিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে হারিয়ে। তুঙ্গে রয়েছে তাদের কনফিডেন্স, এবং কনফিডেন্স লোয়ারে রয়েছে পাকিস্তানের। কি মনে হচ্ছে কি হবে আজকে? পাকিস্তানের আসলে ভরসা নেই, মানে কানাডার আসলে হারানোর কিছু নেই, সেজন্যই কানাডা হয়তো আজকে একদম ওভারঅল ভালো খেলবে। আর পাকিস্তানের হচ্ছে যে পাকিস্তান আবার ঘুরে দাঁড়াতে পারে সেখান থেকে যখন ওর সব আশা শেষ হয়ে যায়। সো দুইটা ম্যাচ হেরে, পাখির মতো। এক্স্যাক্টলি 92 ওয়ার্ল্ড কাপে আমরা সেম দেখলাম। দুইটা ম্যাচ হেরে সবাই অলরেডি বলে দিচ্ছে পাকিস্তানের উঠতে পারবে না, রান রেটের ঝামেলা থাকবে, সবগুলো ম্যাচ জিতলেও অন্যদেরকে হারতে হবে। সো ইউ নেভার নো। বাট পাকিস্তানের বোলারদের এত ব্রিলিয়েন্ট একটা টিম, এত ব্রিলিয়েন্ট ফাস্ট বোলার্স, কিন্তু সবসময় যে বটল আপ করে লাস্ট মোমেন্টে গিয়ে। গত ম্যাচে ইন্ডিয়ার সাথে যদিও আই ওয়াজ ইন্ডিয়ান সাপোর্টার, মানে অন দ্যাট পার্টিকুলার ম্যাচ, কিন্তু আমার নাসিম শাহর জোড়া এত খারাপ লাগছিল, হি ওয়াজ ক্রাইং। হ্যাঁ, নাসিম শাহ ট্রাইও করেছিল, এর আগের প্লেয়াররা শট নিতে পারছে না, নাসিম শাহ এসেই চার মারলো, সবগুলাই হচ্ছে প্রপার স্ট্রোক। তো ওই জায়গা থেকে পাকিস্তান ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আজকের ম্যাচে ধরেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি হয়তো বলবো 50-50। না, আমি এতটাও এক্সপেক্ট করি না। তবে ইন্ডিয়ার সাথে হেরে যাওয়ার কারণটা কিন্তু অনেক ধরনের থাকে, ওদের যে মানসিক চাপটা থাকে সেটা নেওয়াটাও খুব টাফ। পাকিস্তানকে আরো একটা জিনিস ফেস করতে হয়, সেটা হচ্ছে ওরা কখনো ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে জিতে না, সো এই স্ট্যাটও থাকে। রাইট, আপনি বললেন যে 50-50। আমি একটু দেখি যে গুগলে মানুষজন কি প্রবাবিলিটি দিয়েছে দুই দলের আসলে উইন প্রেডিকশনে, দেখা যাক। ওয়াও, পাকিস্তান 87%, কানাডা হচ্ছে অনলি 13%। সেটাই হোক, বাট আমি চাই খুবই এক্সাইটিং একটা ম্যাচ হোক। হ্যাঁ, ম্যাচ ভালো হলে, এখানে বাংলাদেশ খেলছে না, ম্যাচটা বেটার হলে আমাদের জন্য ভালো। সুন্দর একটা ম্যাচ আজকে দেখতে চাই, যাতে করে দুটো মানে আমাদের যে কষ্টটা ছিল বাংলাদেশ হেরে যাওয়ার কারণে, বা যারা পাকিস্তানের সাপোর্টার ছিল তাদের জন্য আজকের ম্যাচটা খুব ভাইটাল, বিকজ ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছিল, সেটাও একটা পেইন। হ্যাঁ, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ। রাইট, তবে খেলার মাঠে অবশ্যই আমরা জানি যে 11 জন খেলে, কিন্তু মনস্তাত্ত্বিক লড়াইটা বা মেইন ফ্যাক্টরটা হয়ে দাঁড়ায় দুই ক্যাপ্টেনের লড়াই। তো এই জায়গায় ক্যাপ্টেন হিসেবে একটু হলেও তো এগিয়ে থাকছে পাকিস্তানের ক্যাপ্টেন। চলুন আমরা প্রোফাইলে দেখে আসি দুই ক্যাপ্টেনের মুখোমুখি লড়াইয়ে। বাবর আজম আনডাউটেডলি ভেরি ট্যালেন্টেড ইয়াংস্টার, 29 ইয়ার্স ওল্ড ব্যাটার তিনি, আমরা জানি, এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 129.77। এখন পর্যন্ত টোটাল রান হচ্ছে 4080। কানাডা, যার নামটি আপনি বলেছিলেন, সাদবিন জাফর, 37 ইয়ার্স, তার হচ্ছে অলরাউন্ডার হিসেবে তিনি খেলেন টিমে। স্ট্রাইক রেট হচ্ছে 133.82, টোটাল রান 273। এদিক থেকে অবশ্যই এগিয়ে রয়েছে পাকিস্তান। অ্যান্ড বাবর আজমকে তো বলাই হয় যে বিরাট কোহলির পরে এমন একজন প্লেয়ার যিনি আসলে ওয়ার্ল্ডকে শাসন করতে যাচ্ছে বা করছেই স্টিল।
তো সেই জায়গায় বাবর আজমের জন্য আজকে শুভকামনা থাকছে। হ্যাঁ মানে আমি পার্টিকুলারলি কোনো টিমের চাইতে বা কোনো ক্যাপ্টেন, আমি কম্পিটিটিভ একটা ম্যাচ দেখতে চাই, এবং সেখানে যদি আন্ডারডগ জিতে আসে তাহলে হোয়াটস বেটার দেন দ্যাট। ইয়েস অফকোর্স, আপনি আসলে কি বলবো, র্যাপিড ফায়ার রাউন্ডেও খুব ভালো খেলেছেন। এবার একটু ছোট্ট টেস্ট হচ্ছে, বাংলাদেশি প্লেয়ারদেরকে কতটুকু আপনি ভালো চিনেন, ভালোবাসেন, তার একটা প্রমাণ। আমি একজন ক্রিকেটারের ছবি দিচ্ছি, এটা তো মনে হচ্ছে একটা বাচ্চাও পারবে। একটু ব্লাড করা আছে ফেসটা, বলতে হবে কোন ক্রিকেটার। এটা সময় একটু লাগছে? তামিমের মতো লাগে, একটু না। আবার রিয়াদের মতো লাগে, কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে তানজিম সাকিব। ওকে, দেখা যাক। তানজিম সাকিব এটা। কালকে 3 উইকেট পেল যে। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একটু কনফিউশন চলে আসতেছিল বিকজ অফ দ্য বিয়ার্ড, বাট আপনি বেশ ভালোভাবেই চিনেন ব্রিলিয়ান্ট তাকে। বোলিং করেছে কালকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ব্রিলিয়ান্ট। সাউথ আফ্রিকান টপ অর্ডারকে ফাস্ট বোলিং এ এইভাবে এলবিডব্লিউ বোল্ড আউট করা, ইটস হ্যাটস অফ। এটাই মানে বাংলাদেশি বোলাররা কিন্তু আমাদেরকে নিরাশ করেনি গতকালকের কখনোই ম্যাচেও, এবং স্বপ্ন দেখাচ্ছে এখনো সুপার 8-এ যাওয়ার। এই হোক আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণ্য, আপনাকেও থ্যাংক ইউ সো মাচ নাগরিক টিভিকে। হোপফুলি উইল গো টু দ্য নেক্সট রাউন্ড। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। হোপফুলি আজকেও একটা এক্সাইটিং ম্যাচ দেখবো সেই প্রত্যাশায়। এখনকার মতো আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।